হ্যালো স্টুডেন্ট, আবারও তোমাদেরকে গুরুকুল স্টাডিতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়ের জীবনের প্রবাহমানতার কোষ বিভাজন, কোষচক্রের মধ্যে ইন্টারফেস আমরা আগের দিনে অর্থাৎ আগের ভিডিওতে কমপ্লিট করেছি। আজকে আমরা পড়ব হচ্ছে মাইটোটিক ফেজ সম্বন্ধে জানবো। এবার ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং শেয়ার, আর যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার মোবাইলে আগে চলে যাবে। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করব কোষচক্রের দ্বিতীয় যে পার্টটা অর্থাৎ ইন্টারফেজ দশা আর একটা মাইটোটিক ফেজ দশা ছিল, তার মধ্যে আজকে আমরা পড়ব হচ্ছে মাইটোটিক ফেজ দশা। মাধ্যমিকের যে জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার মধ্যে থেকে বা এই অধ্যায়টার মধ্যে থেকে সাধারণত যে মাইটোটিক ফেজ যে দশাটা আজকে আমরা ক্লিয়ার করব, একটু মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা, কারণ এখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আসে এবং এই অধ্যায়টা একটু জটিল মনে হয়, কিন্তু তোমাদেরকে আমি সহজ সরলভাবেই বোঝাবো। ঠিক আছে, চলো ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা পড়বো আজকে হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ আগের দিনে আমরা পড়েছি ইন্টারফেজ, আজকে পড়বো হচ্ছে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজটা সাধারণত মাইটোটিক ফেজে যখন প্রবেশ করবে কোষটা যখন মাইটোটিক ফেজের মধ্যে প্রবেশ করবে তখন এখানে দুটো প্রক্রিয়া ঘটে থাকে। একটা হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসে যখন বিভাজন ঘটবে তখন তাকে বলা হয় থাকে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজন যখন ঘটবে তখন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে কি বলা যাচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ মাইটোটিক ফেজে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তাহলে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন বিভাজন আর আরেকটা হচ্ছে কার বিভাজন হয়ে থাকে, আর একটা হয়ে থাকে সাইটোপ্লাজমের বিভাজন। একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন বিভাজন এবার এই নিউক্লিয়াসে যে বিভাজন ঘটলো, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। একে বলা হয়ে থাকে, এর আর একটা নাম বা ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমে যে বিভাজন ঘটে থাকে, সাইটোপ্লাজমে তাকে সাইটোকাইনেসিস বলা হয়, সাইটোকাইনেসিস বলা হয়। শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এবার এই যে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটে, এই নিউক্লিয়াসের বিভাজন সাধারণত 5টি উপদশার মাধ্যমে ঘটে থাকে। তোমাদের সিলেবাস অনুযায়ী 4টি দেওয়া আছে, আমি সেই 4টি অনুযায়ী করাবো। তাহলে 5টি ভাগে ভাগ হয়। প্রথমটা হচ্ছে প্রোফেজ,
উপদশা এগুলো। প্রোফেজ, প্রোফেজ, আর একটা ভাগ আছে প্রোমেটাফেজ, সেটা আমি লিখলাম না। মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ, টেলোফেজ। এই চারটি উপদশার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের বিভাজনটা সম্পন্ন হয়ে থাকে। এই চারটি উপদশা, এগুলো হচ্ছে উপদশা, এই উপদশার মাধ্যমে সম্পন্ন হয়। আমরা আজকে এই উপদশাগুলি সম্বন্ধে জানব এবং কিভাবে, যেহেতু এই বিভাজনটা ঘটে থাকে দেহজ মাতৃকোষে, অর্থাৎ মাইটোসিসে যে বিভাজনটা ঘটে থাকে সেটা এই পদ্ধতিতে হয়, দেহজ মাতৃকোষে এই বিভাজনটা ঘটে থাকে। এবং এই বিভাজনে দেখা যায় যে দেহজ মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সেই ক্রোমোজোম সংখ্যা সেম থাকে এবং সমগুণ সম্পন্ন হয়ে থাকে। সেটা হয়ে থাকে এটা এই নিউক্লিয়াসের যে বিভাজনে, সেই বিভাজন সম্বন্ধে আজকে আমরা জানব কিভাবে হচ্ছে বিভাজনটা। তাহলে প্রথমে আমরা জানব প্রোফেজ দশা। প্রো মানে প্রথম, ফেজ মানে দশা, অর্থাৎ প্রথম যে দশাটা সেটা হচ্ছে বলা হয় প্রোফেজ দশা। এই প্রোফেজ দশাটা খুবই দীর্ঘস্থায়ী এবং জটিল প্রক্রিয়া। এটা কিন্তু প্রথম দশা, একদম ফার্স্ট নম্বর। তাহলে এই দশাটা হচ্ছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এই প্রোফেজ, প্রো শব্দের অর্থ হচ্ছে প্রথম, ফেজ মানে হচ্ছে দশা, তো প্রথম যে দশাটা সেই দশাটা খুবই জটিল এবং দীর্ঘস্থায়ী, মানে এই দশাটা হতে অনেকটা সময় লাগে এবং এই দশাতে অনেক কিছু পরিবর্তন ঘটে। কি কি পরিবর্তন ঘটে সেইগুলো আমরা এক এক করে লিখবো এবং বলবো, ঠিক আছে? তাহলে আমরা দেখি। তাহলে প্রথমে হচ্ছে প্রোফেজ দশা, এবং ছবিও আঁকবো মাঝে মাঝে। তাহলে প্রথমে যে দশাটা, সেই দশাটার নাম হচ্ছে প্রোফেজ দশা। প্রোফেজ দশা, এই উপদশায় কি হয়, নিউক্লিয়াসের আকার এবং আয়তনটা বেড়ে যায়। তাহলে 1 নম্বর দশা হচ্ছে প্রোফেজ, প্রোফেজ, প্রোফেজ লিখে দিলাম, এখানে লিখে দিলাম। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং জটিল, ও জটিল, জটিল এই দশাটা। এই দশায় যখন কোষ প্রবেশ করে তখন কোষের কি হয়, আকার এবং আয়তনটা বেড়ে যায়। তাহলে প্রোফেজ দশায় যখন প্রবেশ করে তখন কি হয়, আকার এবং আয়তন বেড়ে যায়। তারপরে যে আকার এবং আয়তন বেড়ে যায় তখন নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে, অর্থাৎ নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমাটিন জালিকাগুলো কি করে, জল বিয়োজন করতে থাকে। যেই জল বিয়োজন করতে থাকবে তখন ওগুলো কি হবে, আস্তে আস্তে স্পষ্ট হতে থাকবে, অর্থাৎ দেখা যাবে, আস্তে আস্তে স্পষ্ট হতে থাকবে। এবং ক্রোমাটিন জালিকা ঘনীভূত হবে, অর্থাৎ পরস্পর পরস্পরের সঙ্গে, যেই জল বিয়োজন করবে তখন কি হবে, পরস্পর পরস্পরের সঙ্গে সঙ্গবদ্ধ হবে, অর্থাৎ পরস্পর একটার সঙ্গে আরেকটা জুড়ে যাবে। ফলে মোটা হবে, ছোট হবে, এবং তখন তাকে বলা হবে ক্রোমোজোম। তাহলে কি বললাম, ক্রোমোজোম গঠন করবে। তাহলে আমরা যেগুলো বলবো সেগুলো এক এক করে এখানে লিখি। কি বললাম, এই উপদশায় নিউক্লিয়াসের আকার এবং আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই উপদশায়, এই উপদশায়, উপদশায় নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের আকার ও আয়তন, আকার ও আয়তন কি হয়, বৃদ্ধি পায়। আকার এবং আয়তনে বৃদ্ধি হলো। এক এক করে বলি। তাহলে আকার এবং আয়তন বৃদ্ধি হলো, যেই আকার এবং আয়তন বৃদ্ধি হলো, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকাগুলি কি করবে, জল বিয়োজনের মাধ্যমে স্পষ্ট হতে থাকবে এবং সরু
থেকে কি হবে, আস্তে আস্তে সংঘবদ্ধ হবে, অর্থাৎ পরস্পরের সঙ্গে জুড়ে যাবে এবং মোটা ছোট হবে, তখন তাকে আমরা ক্রোমোজোম বলবো। তাহলে নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমাটিন জালিকা, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমাটিন জালিকা জল বিয়োজনের মাধ্যমে আস্তে আস্তে কি হয়, স্পষ্ট হয় এবং সংঘবদ্ধ হতে থাকে, ফলে কি হয়, ছোট এবং মোটা হয়, ছোট আর যেই মোটা হবে, ছোট এবং মোটা হয়ে কি করে, ক্রোমোজোম গঠন করে, বোঝা গেছে? ঠিক আছে, রেসপন্স করবে। তাহলে হচ্ছে এটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে কি হয়, প্রতিটি ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম গঠন করলো, প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা থাকে এরকম সেন্ট্রোমিয়ার অঞ্চল থাকে ক্রোমোজোম, এই সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া কি হয়, লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে কি করে, ক্রোমাটিড গঠন করে থাকে। তাহলে এটা কি লিখবো, তাহলে লিখবো প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে কি হবে, লম্বালম্বিভাবে হচ্ছে কুণ্ডলীকৃত হয়ে দুটো অংশে ক্রোমাটিড গঠন করে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা আস্তে আস্তে করব যেন সেটা বুঝতে পারি। ক্রোমাটিড গঠন করলো। এবার প্রাণীকোষের আগে থেকেই, অর্থাৎ পুনর্গঠিত যেটাকে বলা হয় আগে থেকে, যেটা প্রাণীকোষের আগে থেকে কি হয়, সেন্ট্রিওল দ্বয়, অর্থাৎ আগে থেকে সেন্ট্রিওল দ্বয় কি করে, সেন্ট্রিওল দ্বয় বিপরীত মেরুর দিকে গমন করতে থাকে প্রাণীকোষের ক্ষেত্রে। তাহলে প্রাণীকোষের ক্ষেত্রে আগে থেকেই গঠিত হওয়া সেন্ট্রিওল দ্বয় বিপরীত মেরুর দিকে গমন করতে শুরু করে এবং যেই তারা বিপরীত মেরুর দিকে গমন করতে শুরু করবে, সেন্ট্রিওল দ্বয় অর্থাৎ দুটো শুরু করবে এবং দুজোড়া সেন্ট্রিওল দ্বয়ের প্রত্যেক জোড়াকে দুজোড়া সেন্ট্রিওল দ্বয় থাকবে, সেই সেন্ট্রিওল দ্বয়কে এরকম কোষে দুই জোড়া সেন্ট্রিওল দ্বয় থাকবে এবং প্রত্যেক জোড়াকে কি করবে, ঘিরে একটা হচ্ছে অ্যাস্টার গঠিত হবে। এই সেন্ট্রিওল দ্বয়কে ঘিরে কি হবে, এখান দিয়ে এরকম অ্যাস্টার গঠিত হবে, এটাকে বলা হয় অ্যাস্টার। তাহলে দুজোড়া সেন্ট্রিওল দ্বয়কে ঘিরে অ্যাস্টার গঠিত হবে, ঠিক আছে, অ্যাস্টার গঠিত হবে। তাহলে ওটা আমরা লিখি,
তাহলে প্রাণী কোষের আগে থেকে গঠিত হওয়া প্রাণী কোষের আগে থেকে গঠিত হওয়া সেন্ট্রিওলদ্বয় কি করে বিপরীত মেরুর দিকে গমন করে করলো। দুই জোড়া সেন্ট্রিওলদ্বয়ের প্রতি জোড়াকে ঘিরে অ্যাস্টার গঠিত হয়। ঠিক আছে, তাহলে প্রতি জোড়াকে ঘিরে কি গঠিত হচ্ছে? অ্যাস্টার গঠিত হচ্ছে। তারপরে কি হবে? এবং বিপরীত মেরুর দিকে এটা কি করছে? গমন করছে। তাহলে বিপরীত মেরুর দিকে গমনকারী দুই জোড়া সেন্ট্রিওল, এটাকে মুছে দিই, তারপর আবার বলি, তারপর আবার লিখি। তাহলে বিপরীত মেরুর দিকে গমনকারী দুই জোড়া সেন্ট্রিওল এবং তাদেরকে যে ঘিরে অ্যাস্টার গঠিত হলো, সেই অ্যাস্টার থেকে গঠিত হয় বেম বা স্পিন্ডল গঠিত হয়ে থাকে। তাহলে বিপরীত মেরুর দিকে গমনকারী 5 নম্বর বিপরীত মেরুর দিকে গমনকারী সেন্ট্রিওল দুটি সেন্ট্রিওল তাহলে দুটি সেন্ট্রিওল ও তাদেরকে ঘিরে উৎপন্ন এই যে অ্যাস্টার ও তাদেরকে ঘিরে উৎপন্ন অ্যাস্টার, তাহলে তাদেরকে ঘিরে উৎপন্ন অ্যাস্টার কি করবে? অ্যাস্টারের মধ্যে বেমতন্তু, অ্যাস্টারের মধ্যে বেমতন্তু গঠিত হয়ে কি হবে? গঠিত হয়ে বেম বা স্পিন্ডেল বা পিন্ডিল গঠিত হয়। বোঝা গেল এই পর্যন্ত? গঠিত হয়। তাহলে আমি এক এক করে বলছি এবং সেটা লিখছি, পরে আমি ছবিটা দেখাচ্ছি যে কিভাবে এটা হচ্ছে। তাহলে অ্যাস্টার হলো, এবার অ্যাস্টার থেকে কি গঠিত হলো? বেম বা স্পিন্ডেলটা গঠিত হলো। এবার বেম বা স্পিন্ডেল, তাহলে এবার তারপরে কি হয়? ক্রোমোজোমগুলো আরো কাছাকাছি অর্থাৎ গায়ে অবস্থান করে থাকে এবং তখন কি হয়? আরো মোটা এবং স্থূল হয়। এবং এই সময় কি হয়? ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে খুবই পেঁচ খেয়ে অবস্থান করে থাকে এবং পরস্পরের সঙ্গে যে পেঁচ খাচ্ছে একে বলে থাকে স্পাইরালাইজেশন। আর এর ফলে কি হয়? একটা কুণ্ডলী গঠিত হয়, একে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। তাহলে আরো জলটা বিয়োজিত হচ্ছে এবং তারা আরো কাছাকাছি আসছে এবং পরস্পরের সঙ্গে পেঁচ খেয়ে অবস্থান করছে, প্লেকটোনমিক কুণ্ডলী গঠন করছে। এবং এই যে গঠন করছে প্লেকটোনমিক কুণ্ডলী, এটাকে বলা থাকে স্পাইরালাইজেশন। দিতে পারে শর্ট কোশ্চেন, স্পাইরালাইজেশনটা কি?
ঠিক আছে। এইবার তারপরে কি হয়, এই যে সেন্ট্রিওল গঠিত হয়েছিল, এই সেন্ট্রিওল দুটো কি হয় এইভাবে দেখাই এবার। তাহলে এই যে সেন্ট্রিওল গঠিত হয়েছিল, সেন্ট্রিওল, এগুলো অ্যাস্টার রশ্মি, সেন্ট্রিওল, অ্যাস্টার রশ্মি। সেন্ট্রিওলটা গঠিত হওয়ার পরে কি হয়, এটা পরস্পর থেকে তোমার ক্রমশই দূরে সরে থাকে এবং পরস্পর থেকে কি হয়, দূরে সরে যেতে থাকে এবং বিপরীত মেরুর দিকে যায়। তাহলে হচ্ছে সেন্ট্রিওল দুটো পরস্পর থেকে দূরে সরে সরে কোথায় যায়, বিপরীত মেরুর দিকে গমন করতে থাকে। এবং যেই বিপরীত মেরুর দিকে গমন করতে থাকবে তখন কি হবে, তখন স্পিন্ডেল বা বেম, তখন এরা হচ্ছে এখান থেকে এইদিকে এই জায়গায় এই পজিশনে চলে আসলো একটা সেন্ট্রিওল। তাহলে এইখানে যে স্পিন্ডেল বা বেমটা ছিল তার দৈর্ঘ্যটা কি হয়, বৃদ্ধি ঘটে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তাহলে কি হলো, সেন্ট্রিওল দুটো পরস্পর থেকে বিপরীত অভিমুখে অর্থাৎ মেরুর দিকে যখন গমন করে তখন তাদের বেম বা স্পিন্ডেলের দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, দৈর্ঘ্য স্পিন্ডেলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। আর এই সময় অর্থাৎ প্রোফেজ দশা থাকাকালীন অবস্থায় কি হয়, নিউক্লিয় পর্দা এবং হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস প্রায় অবলুপ্ত হতে থাকে, অর্থাৎ আস্তে আস্তে অবলুপ্ত হতে শুরু করে প্রোফেজ দশা থাকাকালীন অবস্থায়। তাহলে এই যে একটা দশা গেল, এই দশাটাকে বলা হয়ে থাকে, তাহলে এই দশাটা খুবই দীর্ঘস্থায়ী এবং জটিল দশা। এই দশাটা কি হয়, দীর্ঘস্থায়ী এবং জটিল দশা, খুবই অনেকটা সময় ধরে হলো এই দশাটা। আমি তো বোর্ডে অল্প একটু টাইমের মধ্যে লিখে দিলাম, কিন্তু খুবই সময় লাগে। এটা হচ্ছে প্রোফেজ দশা। তাহলে প্রোফেজ দশা এই জায়গাটা শেষ হয়ে যায়। প্রোফেজ দশা শেষ হওয়ার পরে তার পরবর্তী আর একটা দশাতে প্রবেশ করে, সেটাকে বলা হয়ে থাকে মেটাফেজ দশা। তাহলে আমরা তার পরবর্তী দশাতে যাব। মেটাফেজ দশাতে কি হয় দেখো, মেটাফেজ দশা প্রোফেজ দশার মতো এতটা দীর্ঘস্থায়ী নয় এবং জটিল প্রক্রিয়াও নয় ততটা। তাহলে এর তুলনায় একটু কম, অর্থাৎ ক্ষণস্থায়ী বলবো না, মানে সময়টা একটু কম লাগে। 2 নম্বর হচ্ছে মেটাফেজ, মেটাফেজ উপদশা, মেটাফেজ উপদশা, উপদশা। ঠিক আছে, মেটাফেজ উপদশাতে কি হবে, ওই যে সেন্ট্রিওল দুটো বিপরীত মেরুতে গমন করলো, গমন করার পরে কি হয়, ক্রোমোজোমগুলি আরো ঘনীভূত হয়, আরো ঘনীভূত এবং কুণ্ডলীকৃত হতে থাকে এবং দণ্ডাকার আকৃতি ধারণ করে থাকে। তাহলে কি হয়, একটু ছবির মাধ্যমে দেখো, এটা হচ্ছে কোষ, কোষের মধ্যে সেন্ট্রিওল, আলট্রা, এটা হচ্ছে অ্যাস্টার রশ্মি, এখানে একটা সেন্ট্রিওল অর্থাৎ বিপরীত মেরুর দিকে যাচ্ছে, অ্যাস্টার রশ্মি, অ্যাস্টার রশ্মিগুলির দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এবং এর ভিতরে কি ছিল, এর ভিতরে ছিল হচ্ছে ক্রোমাটিড। এইগুলো কি হয়, আরো সংঘবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়ে এরকম ভাবে অবস্থান করে এবং দণ্ডাকার আকৃতি ধারণ করে। এরকম দণ্ডাকার আকৃতি ধারণ করে থাকে কোষের ভিতরে। ঠিক আছে, কোষের ভিতরে এরকম ভাবে দণ্ডাকার আকৃতি ধারণ করে থাকে। কি, এইগুলোকে বলা হয় ঘনীভূত ক্রোমোজোম, ঘনীভূত ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম, এগুলো হচ্ছে ঘনীভূত ক্রোমোজোম, এরকম দণ্ডাকার আকৃতি ধারণ করে থাকে। এবং যেই দণ্ডাকার আকৃতি ধারণ হয় মেটাফেজ দশায় এসে, তখনই এর বহির্গঠনটা সম্পন্ন হয়ে থাকে, ক্রোমোজোমের বহির্গঠনটা সম্পন্ন হয়। তাহলে মেটাফেজ উপদশায় ক্রোমোজোমগুলো আরো ঘনীভূত হয়
এবং একটা দণ্ডাকার আকৃতি ধারণ করে ও বহির্গঠনটা সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে বহির্গঠনটা কি হলো, সম্পন্ন হলো এবং দণ্ডাকার আকৃতি ধারণ করলো। তারপরে এই সময় এই যখন মেটাফেজ অবস্থায় থাকে তখন বেম বা যে স্পিন্ডল গঠিত হচ্ছিল সেই গঠনটাও সম্পূর্ণ হয়ে যায়। তাহলে বেম বা স্পিন্ডল গঠন সম্পূর্ণ হয়ে যায় কোথায়, মেটাফেজ দশায় এসে। তাহলে মেটাফেজ দশায় এসে ফলে ক্রোমোজোমগুলো কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থেকে সেই সাইটোপ্লাজমে মুক্ত হয়। তাহলে আমরা কি বলবো, মেটাফেজ দশায় এসে ক্রোমোজোমগুলো আরো অ্যাডজাস্ট হয়, মানে ঘনীভূত হয় এবং দণ্ডাকার আকৃতি ধারণ করে থাকে এবং ক্রোমোজোমের বহির্গঠনটা সম্পন্ন হয়। 2 নম্বর, এই সময় বেম বা স্পিন্ডল গঠনটা সম্পূর্ণ হয়ে যায়। তাহলে বেম বা স্পিন্ডল গঠনটা সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলো কি হয়, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। তাহলে এগুলো লিখে নিই, যেটা বললাম। তাহলে প্রথমে ক্রোমোজোমগুলি আরো ঘনীভূত হয়ে দণ্ডাকার কাঠির মতো আকৃতি নেয় এবং এর বহির্গঠন সম্পূর্ণ হয়। 2 নম্বর কি বললাম, 2 নম্বর হচ্ছে বেম বা স্পিন্ডল গঠন সম্পূর্ণ হয়ে যায়। তাহলে বেম বা স্পিন্ডল গঠন সম্পূর্ণ হয় ও সাইটোপ্লাজমে মুক্ত হয়। তাহলে সাইটোপ্লাজমে মুক্ত হলো। ঠিক আছে, তারপরে কি হয়, প্রাণী কোষের এই জায়গায় একটু বলি, প্রাণী কোষের সাধারণত 3 রকমের বেম গঠিত হয়ে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে 3 রকমের বেম গঠিত হয়। সেই বেমগুলো কি কি একটু দেখি। সেই বেমগুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যাস্টাল ফাইবার। তাহলে 3 রকমের বেম গঠিত হয় প্রাণী কোষের ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাস্টাল ফাইবার, কি একটা হচ্ছে অ্যাস্টাল তন্তু। ঠিক আছে, আর একটা হয়ে থাকে হচ্ছে অ্যাস্টাল তন্তু, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বা বিচ্ছিন্ন তন্তু। আর একটা হয় ইন্টারপোলার তন্তু, আর একটা হয় ইন্টারপোলার তন্তু বা অবিচ্ছিন্ন তন্তু। ঠিক আছে, এই প্রাণী কোষের ক্ষেত্রে এই 3 রকমের তন্তু গঠিত হয়। আমরা যখন পড়বো তখন দেখবে এইরকম তন্তুর কথা আমি উল্লেখ করব, তখন বোঝা যাবে যে প্রাণী কোষের ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে 3 রকমের তন্তু থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধুমাত্র এই বিচ্ছিন্ন তন্তু আর অবিচ্ছিন্ন তন্তু, এই দুটো তন্তু থাকে, এই আলট্রাস তন্তুটা থাকে না। এইবার দেখো, তারপরে ক্রোমোজোমগুলো যখন এই বেমের উপরে অবস্থান করে
তখন এরা নির্দিষ্ট ক্রমে অবস্থান করে না। তাহলে ক্রোমোজোমগুলো যখন ব্রেনের উপরের দিকে অবস্থান করে তখন তারা ছড়িয়ে ছিটিয়ে অর্থাৎ অবিন্যস্তভাবে অবস্থান করে থাকে, ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে থাকে, বিন্যস্তভাবে অবস্থান করে না। ফলে কি হয়, তাহলে ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে থাকে ব্রেনের উপরে, এবং ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে কি থাকে, কাইনেটোকোর অঞ্চল, সেই কাইনেটোকোর অঞ্চল হচ্ছে বেম তন্তুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই 3 নম্বর কি লিখবো, তাহলে বেমের ওপর ক্রোমোজোমগুলি বেমের ওপর, তাহলে ক্রোমোজোমগুলি বেমের ওপর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, হলো। তাহলে ছড়িয়ে অবস্থান করলো এবং কাইনেটোকোরের সাহায্যে বেম তন্তুর সঙ্গে যুক্ত হয়, কি হয়, বেম তন্তুর সঙ্গে বেম তন্তুর সঙ্গে এটা কি করবে, বেম তন্তু না, ওটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, এটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত হয়। ক্রোমোজোমাল, দেখো কথাটা উল্লেখ করলাম, আমি ভাগগুলো দেখিয়েছিলাম, ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত হয়, হলো। তাহলে ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত হলো। এইবার প্রতিটি ক্রোমোজোম কি করবে, ছবিটা আঁকলে ভালো হতো, পরে আমি একে দেখাচ্ছি। প্রতিটি ক্রোমোজোম কি হবে, এদের মেরুর দিকে গমন করবে। প্রতিটি ক্রোমোজোম যেই বেমের উপরে গঠিত হবে তখন কি হবে, বেমের উভয় মেরু থেকে নির্গত, বেমের যে মেরু আছে সেই উভয় মেরু থেকে এক ধরনের তন্তু নির্গত হবে। তাহলে নির্গত ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত হবে। তাহলে পরের পয়েন্টটা হবে কি, পরের পয়েন্টটা হচ্ছে তোমার প্রতিটি ক্রোমোজোমের বেমের উভয় মেরু থেকে, প্রতিটি ক্রোমোজোমের বেমের উভয় মেরু, বেম আছে সেই বেমের উভয় মেরু, তাহলে বেমের উভয় মেরু থেকে নির্গত ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে সাথে যুক্ত হয়। ছবিটা একটু দেখাই, দেখো সুবিধা হবে। ছবিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা কোষ, হলো। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওল, এখানে সেন্ট্রিওল অবস্থান করছে। অবস্থান করার ফলে কি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাস্টার রশ্মি, আর এখান থেকে কি হবে, অ্যাস্টার রশ্মি থেকে তোমার গঠিত হবে, বেম গঠিত হবে, এবং ক্রোমোজোমগুলো এরকম ভাবে অবস্থান করবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করবে।
কোনো একটা নির্দিষ্টভাবে নয়, তাহলে এরা পরস্পরের সঙ্গে এইভাবে এরা যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে ছড়িয়ে ছিটে এইভাবে অবস্থান করবে এবং পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। এটা হচ্ছে মেটাফেজ দশায়। তারপরে কি হয়, যে বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলো যে যুক্ত হলো, বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে গেল। তারপরে এই বেমতন্তুর সঙ্গে যুক্ত অবস্থায় ক্রোমোজোমগুলো বিষব অঞ্চলে অর্থাৎ বিষব অঞ্চলের দিকে গমন করে। তাহলে বেমতন্তুর সঙ্গে যুক্ত অবস্থায় ক্রোমোজোমগুলি তার বিষব অঞ্চলের দিকে গমন করে। তাহলে কোথায়? কোষের বিষব অঞ্চলের দিকে কি করে? গমন করে। এই পদ্ধতিতে, এই যে একটা পদ্ধতি বিষব অঞ্চলের দিকে গমন করছে, এই পদ্ধতিতে কি হয়, ক্রোমোজোমের বেমের বিষব অঞ্চলে অগ্রসর হয়, একে বলা হয়ে থাকে। তাহলে ক্রোমোজোম কি করবে? বিষব অঞ্চলের দিকে অগ্রসর হবে বেমতন্তুর সঙ্গে যুক্ত অবস্থায়, একে বলা হয়ে থাকে, এই যে অগ্রসর হয়, একে বলা হয়ে থাকে হচ্ছে কনগ্রিশন। কনগ্রিশন বলা হয়। তাহলে কি হবে? বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলি অ্যাটাচ মানে জড় আটকানো অবস্থায় বিষব অঞ্চলের দিকে গমন করে। এই যে গমন করার পদ্ধতিকে বলা হয় কনগ্রিশন। ঠিক আছে, কনগ্রিশন বলা হয়ে থাকে। এবার দেখো, তাহলে হলো। এবং সাধারণত এখানে দেখা যাবে যে ক্রোমোজোমের যে বাহুগুলো আছে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা আবার খুবই ক্ষুদ্র আকৃতির হয়। এর ফলে কি হয়, ছোট বাহুগুলো সাধারণত ছোট ক্রোমোজোমগুলো বিষব অঞ্চলের কেন্দ্রের দিকে থাকবে। ছোটগুলো কোথায় থাকবে? বিষব অঞ্চলের কেন্দ্রের দিকে। তাহলে আবার আঁকি, ভালো হলো না। তাহলে ছোটগুলো থাকবে হচ্ছে বিষব অঞ্চলের কেন্দ্রের দিকে, ক্রোমোজোমের ছোটগুলো। তাহলে এটা এখান থেকে সেন্ট্রিওল আলট্রাস রশ্মি বিষব অঞ্চলের দিকে গমন করেছে। তাহলে এই যে বিষব অঞ্চল, এই বিষব অঞ্চলের দিকে কি করবে? গমন করবে। আর বড়গুলো থাকবে পরিধির দিকে। তাহলে বড়গুলো কোথায় থাকবে? এরকম পরিধির দিকে থাকবে। আর ছোটগুলো থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। ছোটগুলো থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে, আর বড়গুলো থাকবে হচ্ছে পরিধির দিকে। ঠিক আছে, এরকম পরিধির দিকে অবস্থান করবে, ছোটগুলো কেন্দ্রের দিকে। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি, দেখো মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি বিষব অঞ্চলে একটা নির্দিষ্ট রীতিতে সজ্জিত হয়, একে বলা হয় মেটাফেজ প্লেট। একে কি বলা হয়? মেটাফেজ প্লেট। একে কি বলা হয়? মেটাফেজ প্লেট। তাহলে ক্রোমোজোমগুলি মেটাফেজ দশায় বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়ে বিষব অঞ্চলে একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে, সেটাকে কি বলা হবে? মেটাফেজ প্লেট বলা হয়ে থাকে। তাকে বলা হয়ে থাকে মেটাফেজ প্লেট। এরপরে মেটাফেজ প্লেটে থাকার পরে কোষচক্রটা আবার পরবর্তী দশায় প্রবেশ করবে, অর্থাৎ অ্যানাফেজ। তাহলে কিসে প্রবেশ করবে? অ্যানাফেজে। তাহলে আমরা দুটো দেখলাম, কিন্তু এই দশাটা খুবই ততটা দীর্ঘস্থায়ী নয়। এবার অ্যানাফেজে প্রবেশ করবে। 3 নম্বর কি? অ্যানাফেজ। অ্যানাফেজে গিয়ে কি হয়, প্রতিটি যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমে এরকম সেন্ট্রোমিয়ার আছে। তাহলে এটা যে সেন্ট্রোমিয়ার,
এটা সেন্ট্রোমিয়ার, প্রত্যেকটা ক্রোমোজোমে আছে এরকম সেন্ট্রোমিয়ার। তাহলে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যভাবে, এই সেন্ট্রোমিয়ারটা কি হবে, অনুদৈর্ঘ্যভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এরকম ছিল। মেটাফেজ দশায় কিরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। থাকার ফলে যেই অ্যানাফেজ দশায় প্রবেশ করবে তখন প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা অনুদৈর্ঘ্যভাবে কি হবে, ভাগ হয়ে যাবে। ফলে প্রতিটি ক্রোমাটিড একটি করে, এগুলো হচ্ছে ক্রোমাটিড, তাহলে এখান থেকে প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পাবে। এরকম প্রতিটি ক্রোমাটিড কি হবে, একটা করে সেন্ট্রোমিয়ার হবে, একটি করে সেন্ট্রোমিয়ার পাওয়া যাবে। হলো একক সেন্ট্রোমিয়ার যুক্ত, দেখো একক সেন্ট্রোমিয়ার যুক্ত, এখানে কিন্তু ডবল ছিল। একক সেন্ট্রোমিয়ার যুক্ত যে ক্রোমোজোম, প্রতিটি ক্রোমাটিডকে, তাহলে একক সেন্ট্রোমিয়ার যুক্ত প্রতিটি ক্রোমাটিডকে বলা হয় অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে একক সেন্ট্রোমিয়ার যুক্ত প্রতিটি ক্রোমাটিডকে বলা হয়ে থাকে অপত্য ক্রোমোজোম। বোঝা গেল এইখানটায়? হলো। এবার ক্রোমোজোমের তন্তুগুলি কি হবে, ক্রোমোজোমের তন্তুগুলির দৈর্ঘ্য হ্রাস পেতে থাকবে। এইখানটা দেখাই, ছবির মাধ্যমে বুঝতে সুবিধা হবে। এইগুলো থাকবে হচ্ছে, বড়গুলো থাকবে হচ্ছে সাধারণত কি হবে, বড়গুলো পরিধির দিকে থাকবে, আর ছোটগুলো থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। এটা হচ্ছে মেটাফেজ দশায় হয়েছিল। অ্যানাফেজ দশায় কি হয়ে যাবে, এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, অ্যানাফেজ দশায় এসে সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যভাবে ভাগ হয়ে কি হবে, দুটো সেন্ট্রোমিয়ার ভাবে ভাগ হয়ে গেল। তাহলে সেন্ট্রোমিয়ার ভাবে ভাগ হয়ে দুটো সেন্ট্রিওলে বিভক্তি হয়ে যাবে, এবং সেই চিত্রটা হবে তোমার, দেখাই মুছে দিই, সেটা হবে কিরকম, অ্যানাফেজ দশায় যেই আসবে, অ্যানাফেজ দশায় আসলো, একটা ডিমের মতো গঠন হবে, এবং এই সময় দেখা যাবে এই জায়গায় তাহলে কি থাকছে, অ্যাস্টার রশ্মি, সেন্ট্রোমিয়ার, এখানে অ্যাস্টার রশ্মি, তারপর হচ্ছে তন্তু, এবং এখান দিয়ে ভাগ হয়ে কি হলো, এখান থেকে সেই ক্রোমোজোম গুলো অবস্থান করলো, ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে এখান দিয়ে এরকম ভাবে ক্রোমোজোম গুলো থাকছে, ক্রোমাটিড গুলো ক্রোমোজোম গঠন করে ভাগ হয়ে অনুদৈর্ঘ্য ভাবে। এরকম ভাবে অবস্থান করছে। তাহলে কি হয়, এরকম ভাবে অবস্থান করার পরে তাহলে প্রথমে দেখা গেল, তাহলে অনুদৈর্ঘ্য ভাবে ভাঁজ হলো, এবং এর দৈর্ঘ্যটা কি হলো, আস্তে আস্তে কি হচ্ছে দেখো, কমতে থাকছে। এই যে ক্রোমোজোম যে তন্তু, সেই তন্তুর দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। ফলে মাতৃ ক্রোমোজোম থেকে উৎপন্ন অপত্য ক্রোমোজোম, মাতৃ যে ক্রোমোজোম ছিল, অর্থাৎ এইরকম যখন ছিল, এরকম যখন ছিল, এটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম, মাতৃ ক্রোমোজোম থেকে অপত্য ক্রোমোজোমগুলি অর্ধেক সংখ্যক করে, তাহলে মাতৃ ক্রোমোজোম থেকে অপত্য ক্রোমোজোমগুলি অর্ধেক সংখ্যক এই দিকে গমন করছে, আর অর্ধেক সংখ্যক এই দিকে, অর্থাৎ অর্ধেক সংখ্যক উত্তর মেরু এবং অর্ধেক সংখ্যক কি হচ্ছে, দক্ষিণ মেরুর দিকে গমন করছে। তাহলে এটা আমরা একটু লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ছবিটা দেখলাম, তাহলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, প্রতিটি ক্রোমোজোমের, প্রতিটি ক্রোমোজোমের জোমের সেন্ট্রোমিয়ার
সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে তাহলে অনুদৈর্ঘ্য ভাবে কি হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, যেটা আমরা ছবিতে দেখলাম, দুই ভাগে ভাগ হয়ে গেল। এবং প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পাবে, প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পাবে, ঠিক আছে। তাহলে প্রতিটি ক্রোমাটিড কি হলো, একটি করে সেন্ট্রোমিয়ার পেল। একক সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমাটিডকে, তাহলে একক সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমাটিডকে ক্রোমোজোম বলে, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম হয়ে গেল। এইবার ক্রোমোজোমের তন্তুগুলো কি হলো, তাহলে ক্রোমোজোমের তন্তুগুলোর দৈর্ঘ্য আস্তে আস্তে হ্রাস পাবে এবং মাতৃ ক্রোমোজোম থেকে যে অপত্য ক্রোমোজোমগুলো উৎপন্ন হয়েছে, তখন তারা কি করবে, দুটো বিপরীত মেরুর দিকে গমন করতে শুরু করবে। তাহলে এখানে লিখি ক্রোমোজোম তন্তুগুলির দৈর্ঘ্য হ্রাস পাবে এবং অপত্য ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করবে, ঠিক আছে। তাহলে উত্তর মেরুর দিকে গমন করলো এবং বাকিটা কি করলো, দক্ষিণ মেরুর দিকে গমন করলো। এবার দেখো এখানে একটা কোশ্চেন দেয়, মাধ্যমিকে সবসময় কোশ্চেন দেয় যে অ্যানাফেজীয় চলন বলতে কি বোঝো। এই যে অপত্য ক্রোমোজোম গুলো উৎপন্ন হলো, অর্ধেকটা কি হলো উত্তর মেরুর দিকে যাচ্ছে, অর্ধেকটা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে। এই যে চলন হচ্ছে, এই চলনটাকে বলা হয়ে থাকে অ্যানাফেজীয় চলন, ঠিক আছে। তখন গমন করার পর এর মাঝখানে, এই যে ছবিটা আমি আবার আঁকি অল্প কিছু, এইখান দিয়ে থাকছে ক্রোমোজোম গুলো, আর এখানে থাকছে ক্রোমোজোম গুলো। এর মাঝখানে এরকম গঠিত হয়, একে বলে ইন্টারজোনাল তন্তু। তাহলে যেই গমন করবে ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চল, দেখো ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলে এক ধরনের তন্তু আবির্ভাব করবে, সেটাকে বলা হয় থাকে ইন্টারজোনাল তন্তু, এটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমের মাঝখানে কি হলো, ইন্টারজোনাল তন্তু গঠিত হলো এবং ক্রোমোজোমগুলি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে দেখো গমন করছে। ফলে এই যে চলনটা হয়, একে বলা হয়ে থাকে অ্যানাফেজীয় চলন বলা হয়ে থাকে। অ্যানাফেজ চলনের সময় কি হয়, ক্রোমোজোমের
যখন অ্যানাফেজ চলন ঘটবে তখন ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার বেমের মেরুর দিকে, সেন্ট্রোমিয়ারটা কি থাকবে? বেমের। যখন অ্যানাফেজ চলন ঘটবে তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা হচ্ছে বেমের মেরুর দিকে এবং বাহুগুলি সাধারণত কেন্দ্রের দিকে থাকবে। কি হবে? কেন্দ্রের দিকে থাকবে এবং বাহুগুলি বিষুব অঞ্চলের দিকে বা কেন্দ্রের দিকে থাকবে। তাহলে যখন ছবিটা আবার দেখো, হলো এখানে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল ছোট, এটা বড় হয়ে গেছে, সেন্ট্রিওল। আর এখানে একটা কি অপত্য ক্রোমোজোম, এইখানে একটা অপাত্য ক্রোমোজোম, এখানে একটা অপাত্য ক্রোমোজোম, এ পাশেও আছে অপাত্য ক্রোমোজোম, অপাত্য ক্রোমোজোম। আর মাঝখানে ইন্টারজোনাল তন্তু, ইন্টারজোনাল তন্তু। এবার যখন এদের অ্যানাফেজ চলন হচ্ছে তখন কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা কেন্দ্রের দিকে থাকবে আর এই বাহুগুলো পরিধির দিকে থাকবে। তাহলে ছবিটা কিরকম হবে? কেন্দ্রের দিকে থাকবে এবং বাহুগুলো কি হবে? পরিধির দিকে থাকবে। অর্থাৎ ছবিটা দেখো, তাহলে ওটা কেন্দ্রের দিকে থাকবে এবং বাহুগুলো কোথায় থাকবে? এরকম পরিধির দিকে অবস্থান করবে, এরকম পরিধির দিকে অবস্থান করবে। আর সেন্ট্রোমিয়ারটা কেন্দ্রের দিকে অবস্থান করবে। এখানেও সেম সেম ভাবে থাকবে, এরকম অবস্থান করবে, বাহুগুলো পরিধির দিকে এবং বাহুগুলো পরিধির দিকে। আর হচ্ছে সেন্ট্রোমিয়ারটা কি হবে? কেন্দ্রের দিকে অবস্থান করবে, অবস্থান করবে। এই সময় অপত্য ক্রোমোজোমগুলো এই অ্যানাফেজ দশায় যখন এইভাবে অবস্থান করবে তখন এইভাবে ক্রোমোজোমগুলো দেখতে, আমরা পড়েছিলাম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের বিভিন্ন আকার, তখন এদের দেখতে ভি, এল, জে, আই এরকম আকৃতির হয়ে থাকে। তাহলে অ্যানাফেজ দশায়, অ্যানাফেজ দশায় যখন ক্রোমোজোমীয় চলন হয় তখন সেন্ট্রোমিয়ারগুলো কেন্দ্রের দিকে অবস্থান করে এবং বাহুগুলো পরিধির দিকে অবস্থান করে। ফলে এখানে ভি, এল, জে এবং আই আকৃতির ধারণ করে থাকে। বোঝা গেল? তাহলে কখন এরকম ধারণ করে? অ্যানাফেজ চলনের সময় এরকম ধারণ করে। এই দশার শেষের দিকে, এই দশা যখন শেষের দিকে চলে আসে তখন অপত্য ক্রোমোজোমগুলি, তাহলে এই দশা যখন শেষের দিকে চলে আসে তখন এই অপাত্য ক্রোমোজোমগুলি বেমের বিপরীত মেরুতে পৌঁছে যায়। তাহলে এই অপাত্য ক্রোমোজোমগুলি যখনই বেমের বিপরীত মেরুতে পৌঁছে যায় তখন কি হয়? অ্যানাফেজ দশা শেষ হয়ে যায়। তখন অ্যানাফেজ দশা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তারপরে যে দশাটা শুরু হয় তাকে বলা হয় থাকে টেলোফেজ, তাকে বলা হয় থাকে টেলোফেজ দশা। এবার টেলোফেজ দশাটা সাধারণত 4 নম্বর হচ্ছে টেলোফেজ দশা, টেলোফেজ, টেলোফেজ দশা। এই টেলোফেজ দশাটা কি হয়? এই টেলোফেজ দশাটা সাধারণত প্রোফেজ দশার বিপরীত। অর্থাৎ প্রোফেজ দশাতে আমরা দেখেছিলাম জল বিয়োজন ঘটছে, ক্রোমোজোমগুলো সংঘবদ্ধ হচ্ছে, ক্রোমাটিন জালিকাগুলো সংঘবদ্ধ হচ্ছে, ক্রোমোজোম গঠন করছে, ক্রোমাটিড হচ্ছে। তারপরে কি হচ্ছে? নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটছে। এটাতে তার ঠিক বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ এখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে, তারপরে আবার জল আবার সংযোজিত হবে, কোষের আকার বৃদ্ধি হয়েছিল, এখানে কোষের আকার কি হবে? সংকুচিত হবে। ফলে ক্রোমোজোমগুলি আবার হচ্ছে ক্রোমাটিন জালিকা গঠন করবে। তাহলে কি হবে? বেমের উভয় মেরুপ্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে এই টেলোফেজ দশায়। তাহলে বেমের বেমের মেরুপ্রান্তে, মেরুপ্রান্তে অর্থাৎ দুটো মেরু ছিল উত্তর আর দক্ষিণ, সেই দুটো মেরুপ্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে, সমান সংখ্যক, সমান সংখ্যক ক্রোমোজোম
ক্রোমোজোম থাকবে, সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, এই সময় ক্রোমোজোমগুলিকে বেষ্টন করবে, তাহলে ক্রোমোজোমগুলিকে এভাবে বেষ্টন করবে নিউক্লিয় পর্দা। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমকে নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত হবে, নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত হবে এবং কোষের আকারটা কি হবে, ছোট হবে। 3 নম্বর হচ্ছে কোষের আকার ছোট হবে ও জলের সংযোজন ঘটবে, তাহলে জলের সংযোজন ঘটলো। তারপরে নিউক্লিয়াস মধ্যস্থ সংযোজন ঘটে ফলে ওই যে ক্রোমাটিড গঠন হয়েছিল সেই ক্রোমাটিড গুলো খুলে যাবে, খুলে গিয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা মতো গঠন করবে। এবার আলট্রাস্তন্তু বেমতন্তুর টিবিউল অধঃএককের তারপরে কি হবে, আলট্রাস্তন্তু ও টিবিউল তন্তু, এই দুটো তন্তু কি হবে, এই তো হচ্ছে ডিপলিমারাইজেশন ঘটবে, মানে খুলে যাবে, তাহলে কি হবে, ডিপলিমারাইজেশন ঘটবে। যেই ডিপলিমারাইজেশন ঘটবে তখন কি হবে, তখন ডিপলিমারাইজেশন ঘটলো, ডিপলিমারাইজেশন ঘটার পর হচ্ছে বেমতন্তু আলাদা হয়ে যাবে, ঘটবে এবং বেমতন্তু অবলুপ্ত হবে। ঠিক আছে, অবলুপ্ত হয়ে গেল। তারপরে কি হবে, অবলুপ্ত হলো এবং একটা কোষের ভিতরে দেখা গেল এরকম কোষটা অবস্থান করছে, কোষটা অবস্থান করার পরে কি হচ্ছে, তাহলে অবলুপ্ত হয়ে গেল, অবলুপ্ত হওয়ার পরে কোষের এরকম এখানটায় একটা নিউক্লিয়াস, এখানটায় একটা কোষের ভেতরে দুটো নিউক্লিয়াস অবস্থান করলো। এইভাবে নিউক্লিয়াসের বিভাজন ঘটলো, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের মাধ্যমে বিভাজিত। এরপরে কি হবে, সাইটোকাইনেসিস বিভাজন। সাইটোকাইনেসিস যত সময় না হবে তত সময় একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস অবস্থান করবে, তাহলে দুটো নিউক্লিয়াস থাকলেও ক্ষতি, আবার হচ্ছে না থাকলেও ক্ষতি। সেই জন্য কি হবে, এর ভিতরে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের এবার বিভাজন হবে। সাইটোপ্লাজমে কিরকম বিভাজন হবে, সাইটোপ্লাজম সাধারণত বিভাজনকে বলা থাকে সাইটোকাইনোসিস। এটা কিরকম ভাবে বিভাজিত হবে, এটা সাধারণত প্রাণী কোষের ক্ষেত্রে অ্যানাফেজ দশার শেষের দিকে, যখন অ্যানাফেজ দশা শেষ হয়ে যাবে তখন দেখো দুটো নিউক্লিয়াস গঠন হলো, যেখানে অ্যানাফেজ দশার শেষের দিকে যখন দুটো নিউক্লিয়াস গঠিত হবে তখন এইটা কি করবে, কোষ প্রাচীরটা আস্তে আস্তে কি হবে, ভিতরের দিকে এরকম ভাবে খাঁজের সৃষ্টি করবে, এটা আরো এরকম খাঁজের সৃষ্টি করবে, এবার একটা সময় দেখা যাবে কি একটা খাঁজের সঙ্গে আর একটা খাঁজ এরকম মিশে যাবে, এই খাঁজটা মিশে যাবে, তখন সেই খাঁজটা মিশে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কি হবে, ওই জায়গা থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ দুটো খাঁজ পরস্পরের সঙ্গে মিশে গিয়ে কি হবে, আলাদা হয়ে যাবে এবং তখন দুটো কোষের সৃষ্টি হবে। তাহলে ক্যারিওকাইনেসিসে হয়ে যাওয়ার পরে সাইটোকাইনেসিসে কি হবে, ক্যারিওকাইনেসিসে তো দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো, সাইটোকাইনেসিসে এসে কি হবে, অ্যানাফেজ দশার শেষের দিকে যে নিরক্ষীয় তল আছে সেই নিরক্ষীয় তলে বরাবর কি হবে, প্লেট গঠিত হবে,
প্লেট গঠিত হবে। তাহলে নিরক্ষীয় তল বরাবর অ্যানাফেজ দশার শেষের দিকে, আমি লিখলাম না, শুধু ছবির মাধ্যমে বুঝিয়ে দিই। সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে হচ্ছে আমরা এরপরে পড়বো হচ্ছে কি সাইটোকাইনেসিস, যেটাকে বলা হয় থাকে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমের বিভাজনে কি হয়? সাইটোপ্লাজমের বিভাজনে সাধারণত একটা কোষের ভিতর দুটো নিউক্লিয়াস অবস্থান করছে, এই যে এই একটা, এই একটা নিউক্লিয়াস অবস্থান করছে, এদের বাইরের দিকে নিউক্লিয় পর্দা, এটাও বাইরের দিকে নিউক্লিয় পর্দা অবস্থান করছে। তাহলে একটা কোষের মধ্যে যখন এটা অবস্থান করে থাকে, তখন অ্যানাফেজ দশার শেষের দিকে এই যে নিরক্ষীয় অঞ্চল, এই যে নিরক্ষীয় অঞ্চল, অ্যানাফেজ দশার শেষের দিকে এসে কি হবে? শেষের দিকে বেমে নিরক্ষীয় অঞ্চল বরাবর বরাবর কি হবে? কোষের বহির্গাত্র, নিরক্ষীয় অঞ্চল বরাবর কোষের বহির্গাত্র কি হবে? আস্তে আস্তে এরকম ভিতরের দিকে ঢুকতে শুরু করবে। বহির্গাত্রটা কি হবে? আস্তে আস্তে সংকুচিত হবে এবং একটা খাঁজের সৃষ্টি হবে। কোষের নিউক্লিয়াসের বিভাজনটা যেই সমাপ্তি হয়ে যাবে, সমাপ্তির দিকে অগ্রসর হবে, তত এই গভীর খাঁজটা তত কি হবে? আরো ভিতরের দিকে এইভাবে ঢুকতে শুরু করবে। যত শেষ হবে তখন একটা সময় দেখা যাবে যে কি এই খাঁজের সঙ্গে এই খাঁজটা একটা মিলে যাবে। মিলে যাওয়ার ফলে কি হবে? দুটো কোষের এরকম ভাবে দুটো কোষের সৃষ্টি হয়ে যাবে এবং দুটো কোষের ভিতরে দুটো নিউক্লিয়াস, একটা করে নিউক্লিয়াস অবস্থান করবে। এইভাবে সাইটোকাইনেসিস পদ্ধতিতে সাধারণত হচ্ছে প্রাণী কোষের মধ্যে একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হয়। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাধারণত এখানে কোষপাত বা সেল প্লেট গঠিত হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে, ওটা প্রাণীর ক্ষেত্রে দেখলাম, এবার উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? কোষপাত গঠিত হয়। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখা যায়? কোষপাত গঠিত হয়। কিভাবে কোষপাত গঠিত হয়ে থাকে? টেলোফেজ দশা যখন শেষ হয়ে যায়, তখন টেলোফেজ দশার বেমের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর মধ্যবর্তী, তাহলে ছবিটা আবার আঁকি, এই যে ইন্টারজোনাল তন্তু, এই ইন্টারজোনাল তন্তুর কি হয়? ইন্টারজোনাল তন্তুর মধ্যবর্তী স্থানে গলগি বস্তু, ইন্টারজোনাল মধ্যবর্তী স্থানে কি হয়? এইখান দিয়ে গলগি বস্তু সঞ্চিত হতে থাকে। যেই গলগি বস্তু কি হবে? গলগি বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র গলগি বস্তু থেকে ভ্যাসিকল উৎপন্ন করবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাসিকল গুলো কি হবে? জমা হবে। তাহলে গলগি বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাসিকল গুলিকে জমা করতে থাকবে এবং ইন্টারজোনাল তন্তু ও গলগি ভ্যাসিকল গুলোকে একত্রে বলা হয়ে থাকে ফ্যাগমোব্লাস্ট। তাহলে হচ্ছে একত্রে বলা হয়ে থাকে ফ্যাগমোপ্লাস্ট। কোনটাকে? ইন্টারজোনাল তন্তু এবং গলগি ভ্যাসিকল একত্রেকে বলা হয়ে থাকে ফ্যাগমোপ্লাস্ট বলা হয়ে থাকে, গঠন করবে। ফ্যাগমোপ্লাস্ট কি হবে? পরবর্তীকালে ওখান থেকে সেল প্লেট গঠন করবে। যেই সেল প্লেট গঠন করবে তখন এরা সরাসরি এখান থেকে ভাগ হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুটো কোষের সৃষ্টি করবে। এটা সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, প্রাণীদের মধ্যে নয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় এইভাবে সাইটোকাইনেসিস পদ্ধতিতে দুটো কোষের সৃষ্টি হয়। এইবার গেল, তাহলে আমরা আজকে দেখলাম হচ্ছে মেটাফেজ দশার কতগুলো পর্যায় উপদশা ছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের মাইটোটিক ফেজের যে দশাগুলো, আর সাইটোকাইনেসিস অর্থাৎ এটা সাধারণত কোথায় ঘটে থাকে? দেহজ মাতৃকোষে, দেহজ জনন মাতৃকোষে, অর্থাৎ আমাদের দেহে যে কোষ দ্বারা গঠিত হয় সেই যে মাতৃকোষগুলোতে হয়ে থাকে হচ্ছে এই কোষ বিভাজনটা হয়। এটা সাধারণত হচ্ছে মাইটোসিসটা যেহেতু দেহ মাতৃকোষে হয়ে থাকে, সেই মাইটোসিসের মধ্যে এটা পড়ে। ঠিক আছে।